আসসালামু আলাইকুম সবাইকে। ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। তার আগে জানিয়ে রাখি, চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন KYO2044@gmail.com। লিখে ফেলুন আপনার কিংবা আপনার আশেপাশে ঘটে যাওয়া হাড়হিম করা ভয়ঙ্কর সব ঘটনা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আর ভয়ের বারান্দার আসল ভয়টা উপভোগ করুন। চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি অভি সরকার। ঘটনাটা 2019 সালের 23শে অক্টোবর আমার নিজের সাথেই ঘটে যায়। আমি 2015 সালে আমার বাড়ি থেকে রাগারাগি করে বের হয়ে যাই। আমি আমার চাচাতো বোনকে অসম্ভব ভালোবাসতাম। তার সাথে আমাকে বিয়ে না দেওয়ার কারণে আমি সব সম্পর্ক ছিন্ন করে ঢাকার উদ্দেশ্যে চলে যাই। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল। প্রায় 5 বছর পর 2019 সালের 23শে অক্টোবর আমার সব রাগ অভিমান ভেঙে আমি ভাবলাম এবার বাড়ি থেকে ঘুরে আসি। আমি ঢাকা শহরে বেশ কিছু পয়সাও কামিয়েছিলাম, যার কারণে আমি ভেবেছিলাম গ্রামে গিয়ে কিছু জমি কিনে সেখানে একটা বাড়ি উঠাবো। যেই ভাবা সেই কাজ। আমি আমার ব্যাগপত্র গুছিয়ে ঢাকার সাভার থেকে টাঙ্গাইলে রওনা দিই নিজের গ্রামের উদ্দেশ্যে। সঙ্গত কারণে আমি আমার গ্রামের নামটা উল্লেখ করছি না। আমি রাস্তায় আসার সময় প্রায় 5 থেকে 6 ঘন্টা জ্যামে পড়ে যাই। আমি দুপুর 3টার দিকে গাড়িতে উঠেছিলাম। ভেবেছিলাম হয়তো 7টার ভেতরে টাঙ্গাইলে পৌঁছে যাব। সেখান থেকে 15 থেকে 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করলে একটা নদী, সেই নদীর ওপারেই আমার গ্রাম। কিন্তু রাত 11টার সময় আমি টাঙ্গাইল বাস স্টপে এসে দাঁড়াই। সেখান থেকে অনেক কষ্টে একটা ভ্যান গাড়িকে জোগাড় করে আমার গ্রামে যাওয়ার নদীটার সামনে গেলাম। আমি যখন নদীর তীরে এসে দাঁড়ালাম তখন রাত 12টা কি 12:30 বেজেছিল। আমি বিগত 5 বছর আমার গ্রামে ছিলাম না, আর গ্রামের কারোর সাথে কোনো রকম কোনো যোগাযোগও আমার ছিল না, যার কারণে গ্রামে কি ঘটে গেছে এসব বিষয়ে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি নদীর তীরে আসতে দেখতে পেলাম সেখানে আমাদেরই এলাকার করিম চাচা নৌকা নিয়ে বসে আছে। আশপাশে বেশ কিছু নৌকা বাঁধা আছে, কিন্তু কোনো নৌকাতেই কোনো মাঝি ছিল না। শুধু করিম চাচা একাই তার নৌকাতে বসেছে। তার নৌকাটা সাইজে অনেক বড় ছিল, কিন্তু তার নৌকাতে কোনো ইঞ্জিন ছিল না। আমি ছোট্টবেলা থেকেই দেখে আসছি করিম চাচা শুধু নৌকায় চালান, অন্য কোনো কাজ করতেন না। আর এখনো তিনি তার নৌকাতে কোনো ইঞ্জিন লাগান। করিম চাচা নৌকার এক প্রান্তে হাঁটু মুড়ি দিয়ে বসে আছে। আমি নৌকার উপরে উঠে সালাম দিলাম। আশ্চর্যের বিষয়, করিম চাচা আমার সালামের কোনো জবাব দিল না। কেমন একটা অদ্ভুতভাবে মাথা নিচু করে আমাকে বলল, নদীর ওপারে যাব, কিন্তু কিছুটা সময় লাগে। আরো কিছু লোকজন আছে যারা আসলে তারপরে একসাথে নৌকাটা ছাড়বো। তোর যদি তাড়া থাকে তাহলে তুই অন্য নৌকাতে যা, কিংবা নদী সাঁতরে পার হয়ে যা। আমি জানতাম করিম চাচার স্বভাবটা একটু রাগী প্রকৃতি, তাই আর কথা বাড়ালাম না। আশ্চর্য হয়ে গেলাম, এত বছর পর আমি গ্রামে ফিরছি, কিন্তু চাচার এই বিষয়ে কোনো আগ্রহই নেই। তিনি চুপচাপ হাঁটু মুড়ি দিয়ে মাথা নিচু করে তার নৌকার এক প্রান্তে বসে আছে। বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। এক প্রকার বিরক্ত হয়ে করিম চাচাকে বললাম, চাচা কোথায় আপনার লোকজন? তারা কি আজকে আসবে? করিম চাচা এবার মাথা তুলে ঠিক আগের মতো গম্ভীর স্বরে আমাকে জানালেন, তারা প্রতিদিনই আসে। আমি ভাবলাম হয়তো সামনের বাজারের দোকানদার কিংবা অন্য কোনো কর্মজীবী মানুষ হতে পারে, যারা অনেক রাত পর্যন্ত নিজের ব্যস্ততার কারণে বাজারেই থেকে গেছে। তারা আসলে পারে একসাথেই হয়তো নৌকাটা ছাড়বে। কথাটা ভাবতে ভাবতেই আমি দেখতে পেলাম নদীর তীরে বেশ কিছু লোকজন এসে জড়ো হয়েছে। সবাই আমার পরিচিত। তার ভেতরে আমার ছোট্টবেলার বন্ধু হাতেমও ছিল। আমি নৌকা থেকে নেমে হাতেমের কাছে গিয়ে দাঁড়ালাম আর তাকে জিজ্ঞাসা করলাম কেমন আছে। অদ্ভুত ব্যাপার, হাতেম আমার সাথে কথা বলার মতো তেমন কোনো একটা আগ্রহ দেখাচ্ছিল না।
আমি আমার হাতটা বাড়িয়ে দিয়েছিলাম মুসাফা করার জন্য, কিন্তু সে কোনো অবস্থাতেই আমার সেই হাতটা ধরে মুসাফা করলো না। এমনকি এটাও জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি। কিন্তু আমি হাতেমকে বললাম, তুই কেমন আছিস, এতদিন পর দেখা, কি করছিস, আরো অনেক কিছু। হাতেম আমার কোনো কথার কোনো উত্তর না দিয়ে সে নৌকাতে উঠে বসে পড়ল। আমিও মনে মনে একটু ছোট হয়ে গেলাম আর ভাবলাম, এত বছর পর ছোট্টবেলার বন্ধুর সাথে একটু কথা বলতে গেলাম, সেও আমার সাথে এরকম একটা ব্যবহার করলো যেন সে অনেক বড় লোক হয়ে গেছে। যাক, মানুষ সবসময় একরকম থাকে না, তাই আমি মনটা একটু খারাপ করেই নৌকাতে উঠে পড়লাম। আমি করিম চাচার কাছাকাছি গিয়ে বসলাম, আর নৌকার বাকি যাত্রীগুলো আমার থেকে বেশ কিছুটা দূরে অন্য এক টানেতে গিয়ে বসলো। চাচার নৌকাটা তখনও ইঞ্জিন চালিত ছিল না, তিনি দাঁড় টেনেই নৌকা চালাতেন। এমন সময় আমার ফোনে আমার বাবার কল আসে। কল রিসিভ করে আমি বললাম, আব্বু, পৌঁছে গেছি, এই তো নৌকার ঘাটে করিম চাচার নৌকাতে উঠে বসেছি। কথাটা বলতেই ফোনটা কেটে গেল। তাকিয়ে দেখলাম আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। অনেকক্ষণ সময় রাস্তায় জ্যামে পড়ে থাকার কারণে ফোনটাকে টেপাটেপি করেছিলাম, যার কারণে ফোনের চার্জ শেষ হয়ে গেছে আর এখন বন্ধ হয়ে গেছে। বাড়িতে তো খবরটা দিতে পেরেছি। নদীতে তখন খুব একটা পানি ছিল না, কিন্তু দাঁড়বাহী নৌকার জন্য প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগবে নদীর ওই পারে যেতে। আমি করিম চাচার কাছে গিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ যাবৎ আমি নীরব থাকার পরে করিম চাচাকে বললাম, এত রাত পর্যন্ত আপনি নৌকা চালাতেন, আপনার সাথে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটেনি? বলে রাখি, এসব ভৌতিক ঘটনা শোনার জন্য আমার ছোটবেলা থেকেই একটু আগ্রহ বেশি ছিল, কিন্তু আজকে আমার সাথে এরকম কিছু একটা ঘটে যাবে যেটা আমি কোনো অবস্থাতে কল্পনাও করতে পারি। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর করিম চাচা আমাকে বলল, তার সাথে নাকি একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা ছিল ঠিক এরকম, তিনি রাত 2টার দিকে একদিন নৌকাতে বসেছিলেন। এমন সময় বেশ কিছু লোকজন এসে তাকে বলেন নদী পার করে দিতে। করিম চাচা তাদের কাছ থেকে ভাড়াটা একটু বেশি চায়। সেই লোকগুলো কোনো দ্বিধা করে না, তার নৌকাতে উঠে বসে পড়ে। তখন নদীতে খুব একটা পানি ছিল না। বেশ কিছু দূর যাওয়ার পরে নৌকাটা কোনো কিছুর সাথে আটকে যায়। চাচা ভেবেছিলেন হয়তো নিচে কোনো কিছু বেঁধে গেছে, যার কারণে নৌকাটা আটকে গেছে। তিনি অনেক চেষ্টার পরেও সেই নৌকাটাকে এক চুল পরিমাণও নড়াতে পারছিলেন না। এমন সময় হঠাৎ করে চাঁদনি রাতের আলোয় করিম চাচা দেখতে পেল তার নৌকার চারপাশ ঘিরে বেশ কিছু কালো অবয়ব দাঁড়িয়ে আছে, যাদের চোখগুলো লাল টকটকে জল জল করছিল। এটা দেখে করিম চাচা প্রচণ্ড ভয় পেয়ে যান এবং অনেক জোরে জোরে চিৎকার করতে থাকেন। এত রাতে সেখানে করিম চাচার চিৎকার শোনার মতো কেউই ছিল না। নদীতে হাঁটু পানি ছিল তখন। সে অবয়বগুলো চোখের পলকেই করিম চাচার নৌকার ওপরে উঠে পড়ে, আর তারা ওঠাতেই নৌকার একটা পাশ পানিতে ডুবে যায়, আর অন্য পাশটাতে করিম চাচা অনেক শক্ত করে আঁকড়ে ধরে রাখে। সেই অবয়বগুলো এবার করিম চাচার ওপরে ঝাঁপিয়ে পড়ে। তারা করিম চাচাকে পানিতে ফেলে দেয় এবং যে যার মতো করিম চাচার শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ টেনে টেনে ছিঁড়তে থাকে। চাচা অনেক কষ্ট পাচ্ছিল আর অনেক জোরে জোরে চিৎকারও করেছেন, কিন্তু সেখানে তার চিৎকার শোনার মতো কেউই ছিল না। তারপরেই করিম চাচা নাকি মারা যায়। ঘটনাটা শুনে আমি হাসতে লাগলাম আর চাচাকে বললাম, চাচা চাচা আমি আপনার কাছে সত্যি একটা ঘটনা জানতে চেয়েছি, আর আপনি আমার সাথে ইয়ার্কি করছেন। করিম চাচাটা বেশ খানিকটা রেগে যান এবং রাগান্বিত কণ্ঠে অনেক কর্কশভাবে আমাকে বলতে থাকে, তোর সাথে আমি ইয়ার্কি মারবো এত রাতে কিসের জন্য? বিশ্বাস না হলে তুই নিজেই পেছনে তাকিয়ে দেখ। কথাটা শুনে বেশ ভয় পেয়ে গেলাম। পেছনে তাকাতেই আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেখানে আমি যাদের দেখছি তারা আসলে জীবিত না মৃত সেটা আমি নিজেও বলতে পারবো না। তারা আসলেই জীবিত, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমি দেখলাম হাতেম সহ আমাদের এলাকা কিংবা আশপাশে পরিচিত যে কয়জন লোকজন ছিল তাদের চোখগুলো লাল টকটকে জল জল করছিল, যেটা চাঁদনি রাতের আলোতে আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। তাদের চেহারাটা কেমন একটা ফ্যাকাশে হয়ে গেছে, মনে হচ্ছিল বেশ কয়েকদিন
তারা পানিতে ডুবেছিল আর শরীরের বিভিন্ন অংশ থেকে পচা মাংস খুলে পড়ে গেছে, হাড়গুলো শুধু দেখা যাচ্ছিল। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম আর অনেক জোরে চিৎকার করতে লাগলাম। আর আমি আমার কাঁধে অনুভব করলাম আমার কাঁধে কেউ একজন হাত রেখেছে। পেছনে তাকাতেই দেখলাম করিম চাচা। তার চেহারাটা কেমন একটা বিভৎস হয়ে গেছে, লাল টকটকে দুটো চোখ, তার মুখের বিভিন্ন অংশ থেকে মাংস খসে পড়ে গেছে, তার মুখ থেকে লাল রক্ত ফিনকি দিয়ে বের হয়ে আসছে। এটা দেখে আমার চোখে সহ্যর বাইরে হয়ে গেল। আমি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। তারপরে আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করলাম। আমি চোখ খোলার সাথে সাথেই বুঝতে পারলাম আমার শরীরে প্রচুর পরিমাণে জ্বর। আমি কোনো রকমে উঠে বসলাম। আমি উঠে দেখলাম আমার আশেপাশে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আমি এখানে এলাম কিভাবে, আর তাদেরকে গতকাল রাতে ঘটে যাওয়া পুরো ঘটনাটা জানালাম। আমার বাবা তারপরে আমাকে যা জানালো সেটা শোনার জন্য আমি আরো বেশি প্রস্তুত ছিলাম না। আমি শুনলাম আমি যেই করিম চাচার নৌকাতে উঠেছিলাম, করিম চাচা নাকি আজ থেকে প্রায় বছর 3 আগে নিখোঁজ হয়ে গেছেন। তিনি আর তার নৌকা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আর আমি হাতেম থেকে শুরু করে যে কয়জনকে দেখেছিলাম তারা সবাই কেউ পানিতে ডুবে মারা গেছে, কিংবা কেউ নৌকা চালাতে গিয়ে মারা গেছে। কোনো না কোনোভাবে তারা সেই নদীতে ওই খেয়াঘাটের কাছেই মারা গেছে। আর হাতেম নাকি এখনো পর্যন্ত নিখোঁজ। বাবার মুখ থেকে কথাটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলাম না, কারণ গতকাল রাতেই আমি তাদের সবাইকে দেখেছি। আর তারপরেও যেটা দেখেছি সেটাও আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। আমার বাবা আরো জানালো বছর 3 ধরে আমাদের এলাকায় এরকম অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে, যার কারণে রাত 10টার পরে এলাকার কেউই ঘর থেকে বের হয় না। অনেক প্রয়োজন ছাড়া নদী পারাপার তো দূরের কথা, কেউ রাতের বেলায় বের হয় না। যদি খুবই প্রয়োজন হয় তাহলে কয়েকজন একসাথে একটা নৌকা নিয়ে নদী পার করে পাশের শহরে আসে, আবার কাজ শেষ করে তারা সবাই একসাথেই ফেরে। রাত 10টার পরে আমাদের সেই নদীর তীরে নৌকা চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরকম আরো অনেক ঘটনা আমাদের এলাকার ভেতরে ঘটে যাচ্ছে, যার কারণে রাত 10টার ভেতরে এলাকার লোকজন তাদের কাজ শেষ করে ফেলতো আর ভয়ে কেউ ঘর থেকে বের হতো না। আমি একমাত্র ব্যক্তি যে কিনা সেই খেয়াঘাট থেকে বেঁচে ফিরেছি। আর আমার বেঁচে ফেরার একটাই কারণ ছিল, সেদিনকে মোবাইল ফোনে আমার বাবাকে খেয়াঘাটে আমি পৌঁছে গেছি এই কথাটা যদি না বলতে পারতাম তাহলে হয়তো আমিও সেদিন মারা যেতাম। নদীর ঘাটে আসলে কি ঘটতো এটা একমাত্র আমি প্রথম রিভিল করেছিলাম। এর আগে এরকম ঘটনা কেউ বলতে পারেনি, কারণ যেই সেই নদীর তীরে রাতের বেলা যেত তাকে মৃত অবস্থা পাওয়া যেত, অথবা অনেকে নিখোঁজ হয়ে গিয়েছে। আমার মুখ থেকে এই ঘটনা শোনার পর থেকেই গ্রামের সবাই জানতে পারে আসলে তাদের সাথে কি ঘটেছিল। ঘটনাটা এখানেই শেষ। ঘটনাটা ঘটার প্রায় 2 থেকে 3 মাস আমি প্রচন্ড জ্বরে ভুগেছিলাম। অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরে আমি সুস্থ হই। আর আমার মুখ থেকে এই ঘটনাটা শোনার পর গ্রামের লোকজনেরা একটা তান্ত্রিকের কাছে গিয়ে সবকিছুর একটা সমাধান চায়। প্রায় বছর 3 ধরে আমাদের এলাকায় এই ঘটনাটা ঘটা অনেক কমে গিয়েছে, কিন্তু এখনো মাঝে মাঝে এরকম অনেক কিছুই ঘটতে দেখা যায় কিংবা শোনা যায়। খুব ভালোভাবে গুছিয়ে লিখতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখী। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমি সময় করে আপনার কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে এতক্ষণ যাবৎ জুড়ে থাকার জন্য। আশা করি সামনের সময়টুকুও আপনারা আমাদের সাথে থাকবেন। কথা না বাড়িয়ে সরাসরি দ্বিতীয় ঘটনায় যেতে চাই। তার আগে জানিয়ে রাখি, চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন KYO2044@gmail.com। লিখে পাঠিয়ে দিন আপনার কিংবা আপনার শোনা ভয়ঙ্কর সব ঘটনা। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আর ভয়ের বারান্দার আসল ভয়টা উপভোগ। ঘটনাটা খুবই ছোট্ট একটা ঘটনা, কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা। পুরোটা শুনলে হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি।
আসসালামু আলাইকুম তরিকুল ভাই। আমি মোহাম্মদ মাজেদ ইসলাম। আমার বাসাটা রাজশাহী একডালা। ঘটনাটা গত কুরবানি ঈদের পরের দিন আমার সাথে ঘটে যায়। ঈদের দিন কুরবানি নিয়ে ব্যস্ত থাকার কারণে সেদিনকে আর কোথাও বের হতে পারি না। তাই ঈদের পরের দিন বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাতটা একটু গভীর হয়ে যায়। আমি কোনো নেশা টেশা কিছু করতাম না। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে রাত 1:30 বেজে গেছে নিজেও বুঝতে পারিনি। আমরা যেই দোকানে বসতাম সেইখান থেকে আমার বাড়ির দূরত্ব ছিল প্রায় 5 মিনিটের মতো রাস্তা। আমার সকল বন্ধুদেরকে বিদায় জানিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। মেইন পাকা রাস্তা থেকে নেমে প্রায় 2 থেকে 3 মিনিট মাটির কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে রাস্তার ধারেই আমার বাড়ি। আমি যখনই সে কাঁচা রাস্তার মাথার সামনে এলাম, আমি দেখতে পেলাম সেখানে সাদা কাপড় পরা কেউ একজন দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচমকা মহিলাটাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই। বিষয়টা আমার কাছে কেমন একটা অস্বাভাবিক মনে হয়, যার কারণে আমি সেখান থেকে অনেক দ্রুত হেঁটে বাড়ির দিকে যেতে লাগলাম। আমি কিছু দূর যেতেই রাস্তার ধারে একটা গাছের নিচে দেখলাম সেই মহিলাটা সাদা কাপড় পরে ওইখানেও দাঁড়িয়ে আছে। আমি পেছনে তাকালাম। আমি পেছনে তাকাতেই সেখানে কাউকে দেখতে পেলাম না। এবার আমি দেখতে পেলাম সেই মহিলাটা আমার সামনে আবারও দাঁড়িয়ে আছে। আমি বিষয়টা বুঝতে পারলাম এবং সেখান থেকে এক দৌড়ে আমি নিজের বাড়ির কাছে চলে এসেছি। এমন সময় আমি আবারও দেখলাম আমার বাড়ির দরজার সামনে সে মহিলাটা দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে যাই এবং এক চিৎকার করে নিজের বাড়ির ভেতরে ঢুকে যাই। আমার চিৎকার শুনে আমার বাড়ি থেকে আমার বাবা আর আমার বড় ভাই বের হয়ে এলো। আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি রাস্তায় ঘটে যাওয়া পুরো ঘটনাটা তাদের কাছে বলি। তখন আমার বাবা আমাকে এটা চোখের ভুল দেখেছি এটা বলে সান্ত্বনা দিতে লাগলেন। কিন্তু আমি তো 3বার এই জিনিসটাকে দেখেছি, এটা কিভাবে চোখের ভুল হয়? 1বার কিংবা 2বার হলে মেনে নিতাম, কিন্তু আমার বাড়ির গেট পর্যন্ত চলে এসেছি, এটা কিভাবে চোখের ভুল হয়? ঘটনাটা এখানেই শেষ। তারপরে আমি এরকম কিছু আর দেখিনি। তবে আমার কাছে কয়েকটা ঘটনা আছে যেটা সময় করে আমি আপনার কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঘটনাটা একদম ছোট্ট একটা ঘটনা। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু ভেবে দেখুন যদি রাস্তার ধারে আপনি এরকম কিছু দেখতে পান তাহলে আপনার কেমন লাগবে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না। শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সামনের দিনেও আপনারা আমার সাথে ঠিক এইভাবেই জুড়ে থাকবেন। আপনারা বেশি বেশি করে আমার কাছে ইমেল পাঠান। আপনাদের সাথে নিয়ে আমার এই পথ চলাটা আরো বেশি লম্বা হয়। সামনের দিনের জন্য আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।